নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি। দীর্ঘ এক সপ্তাহ আমার শরীরটা একটু ঠিকঠাক ছিল না। ওয়েদার চেঞ্জের ফলে এই ঠান্ডা গরমে একটু সর্দি কাশি লেগে গিয়েছিল, ফলে আমি লাস্ট এক সপ্তাহ ভিডিও আপলোড করতে পারিনি। মোটামুটি শরীরটা একটু ঠিক আছে। এই এক সপ্তাহের মধ্যে আমার কাছে অনেক মেল এবং অনেক রকম কমেন্ট আমার পুরনো ভিডিওগুলোতে এসছে। সেই সব মেল এবং কমেন্ট পড়ে আমি যেটা বুঝতে পারলাম, একজন নয় একাধিক জন একটা সেক্টর নিয়ে খুবই উৎসাহী হয়ে উঠেছে। তো আমারও মনে হয় যে এই সেক্টরটাকে নিয়ে আলোচনা করা উচিত, কারণ আমি সবসময় ফিউচারিস্টিক সেক্টরে ইনভেস্টমেন্টের জন্য সকলকে বলে থাকি। তো এইরকমই একটা ফিউচারিস্টিক সেক্টর আছে, সব সেক্টরগুলো নিয়ে আলোচনা করি। নর্মালি ডিফেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে ইলেকট্রিক ভেহিকেল, সোলার সেক্টর নিয়ে। এছাড়া আরো কিছু সেক্টর যেমন হচ্ছে সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন। এর পাশাপাশি বন্ধুরা একটা মার্কেট কিন্তু গড়ে উঠছে বন্ধুরা ধীরে ধীরে, এবং 2030 সাল আসা পর্যন্ত এই মার্কেটটা বা এই যে সেক্টরটা আছে না, একটা হিউজ বুম মার্কেট কিন্তু সকলের জন্য তৈরি করবে। এবং এই সেক্টরের সাথে জড়িত যে সকল কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো কিন্তু হিউজ ভাবে তারা বেনিফিশিয়ারি হবে এবং বিশাল হিউজ ভাবে প্রফিট গেইন করবে। এইসব কোম্পানিগুলোতে যারা ইনভেস্টমেন্ট করে রাখবে তারা ফিউচারে ভালো প্রফিট গেইন করবে এবং ক্যাপিটাল গেইন করতে তারা সক্ষম হবে। আমরা নর্মালি কি করি, যে কোনো একটা স্টক অনেক উপরে চলে গেল, সেই স্টকটা নিউজের মধ্যে এলো এবং সবাই যখন বলছে এই স্টকটা, তখন আমরা সেই সব স্টকগুলোতে ইনভেস্ট করি। কিন্তু যখন এই স্টকগুলো 2 টাকা 3 টাকার লেভেলে ট্রেড করে, তখন কিন্তু আমরা এই স্টকগুলোর দিকে ফিরেও তাকাই না। তো হঠাৎ করে দেখি 1-2 বছর যেতে না যেতেই সেই স্টকগুলো কিন্তু কোনোটা 1000, কোনোটা 1500 এরকম এক একটা শেয়ারের প্রাইসে পৌঁছে যায়। আমরা সেইগুলোর দিকে ইগনোর কেন করি? ফান্ডামেন্টালি সেগুলো হয়তো স্ট্রং থাকে না, বা আমরা বুঝতে পারি না যে কোনটা ভবিষ্যতে মাল্টিব্যাগার হিসেবে নিজেকে তুলে ধরবে। এই জায়গা থেকে একদমই আমরা ঠিক করি কিছুটা, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল যেগুলো স্ট্রং নয় সেগুলোতে আমরা ইনভেস্টমেন্ট করব না। ফান্ডামেন্টাল স্ট্রং আজকে এইরকমই 3খানা কোম্পানি নিয়ে আলোচনা করব, এবং যে সেক্টরটা নিয়ে আলোচনা করব সেই সেক্টরটা হচ্ছে ডেটা সেন্টার সেক্টর। বন্ধুরা, এই ডেটা সেন্টার সেক্টরটা কি জিনিস হয়তো অনেকে জানি, আবার অনেকে জানি না। পরে এই ডেটা সেন্টার জিনিসটা কি আমাদেরকে জেনে নিতে হবে, তারপরেই আমি বুঝতে পারবো যে এই সেক্টরটা আগামী দিনে ভবিষ্যৎ আছে কিনা নেই। কারণ আমরা যে সেক্টরে ইনভেস্টমেন্ট করব সেই সেক্টরের ব্যাপারে যদি আমরা না জানতে পারি, তাহলে সেই সেক্টরে ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিভাবে আইডিয়া করবো বা অনুমান করব। তো আমি তোমাদেরকে আগে ছোট করে বলে দিই যে ডেটা সেন্টার জিনিসটা কি জিনিস। এই যে আমি একটা ভিডিও আপলোড করবো ইউটিউবে, তো এটা ইউটিউবের কাছে কিন্তু জমা হয়ে গেল, বা আমরা যে ভিডিও ফুটেজ বা ফটো, ঠিক আছে, মোবাইলের মধ্যে যে আমরা মানে স্টোর করে রাখি, তো মোবাইলের মধ্যে সেখানে একটা স্পেস থাকে, সেখানে আমাদের ডেটাটা মানে সুরক্ষিত থাকে। এরকমই আস্তে আস্তে কিন্তু এই ডেটা সেন্টারের চাহিদা কিন্তু বাড়ছে। পুরো পৃথিবী কিন্তু ডিজিটালি গড়ে উঠছে, এবং আমরা লাস্ট কিছু বছর যাবত যদি দেখতে পাই যে ভারতবর্ষ কিন্তু ডিজিটাল যে সেক্টর, সেই ডিজিটাল সেক্টরে কিন্তু হেভি ভাবে কিন্তু এগিয়ে চলেছে। যেমন হচ্ছে আমরা আজকাল ডিজিটালি পেমেন্ট করতে পারি, অনলাইনে ক্রেডিট কার্ড হোক, ডেবিট কার্ড হোক, এছাড়া ফোনপে, গুগল পে, বিভিন্ন রকম জায়গাতে আমরা কিন্তু পেমেন্ট করি। তো এই রকম যে জিনিসগুলো যেখানে স্টোর হয় সেটাকে কিন্তু ডেটা সেন্টার বলা হয়। এই ডেটা সেন্টারটা তৈরি করতে গেলে হিউজ পরিমাণ একটা ইনভেস্টমেন্টের দরকার হয়। সেখানে হার্ড ডিস্কের ব্যাপার থাকে, সেখানে রাউটারের ব্যাপার থাকে, সেখানে ল্যানের ব্যাপার থাকে, সেখানে কুলিং সিস্টেমের ব্যাপার থাকে। তো একটা ডেটা সেন্টার তৈরি করতে গেলে হিউজ ইনভেস্টমেন্টের দরকার পড়ে। একটা জিনিস আমি তোমাদেরকে বলি বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা নিউজ আর্টিকেল পড়েছিলাম, যেখানে এই যে আমরা পুরোনো মোবাইল ব্যবহার করি, তারপরে আমরা তো এক্সচেঞ্জ করি, বা আমরা অনেক পুরনো হয়ে গেলে বা ভেঙে চুরে গেলে আমরা ফেলেও দিই অনেকে। তো এই পুরনো মোবাইল চায়না কিন্তু কিনছে। চায়না পুরনো মোবাইল কেন কিনছে? বন্ধুরা, একটা কথা বলি, আমরা মোবাইল থেকে অনেক কিছু ডিলিট করি ঠিকই, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু ডিলিট হয় না পুরোপুরি ভাবে, সেগুলো সিস্টেমে থেকে যায়। আমরা যে গুগলে যে সার্চ করি সেই সার্চিং জিনিসগুলো কিন্তু থেকে যায়। তো এই মোবাইলগুলো কিন্তু পুরোনো মোবাইলগুলো চায়না কিনছে। এবার অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে চায়না পুরোনো মোবাইল কেন কিনছে? ইন্ডিয়ার যে ইউথ বা ইন্ডিয়ার যে জনগণ, তারা কি ভাবনা চিন্তা করে, তারা কোন প্রোডাক্টের উপর নিজেদেরকে ইন্টারেস্ট দেখাচ্ছে বা কোন জিনিসের উপর তাদের বেশি ইন্টারেস্ট, মানে মনের কথা জানার জন্য চায়না কিন্তু পুরোনো মোবাইলগুলো কিনছে। মানে এক কথা বলতে পারো যে ডেটা কালেকশন করছে চায়না। এবং এই ডেটাগুলো কালেকশন করে যখন তারা বুঝতে পারবে যে ইন্ডিয়ার লোকজন এইটা নিয়ে ভাবছে, ওটা নিয়ে ভাবছে, তখন তারা সেই রকমই প্রোডাক্ট মার্কেটে আনার চেষ্টা করবে বা আনবে। তারপর আবার তারা এক্সপোর্ট করতে শুরু করবে। আর ইন্ডিয়ার যা জনসংখ্যা চায়নাকেও ছাপিয়ে গেছে। তো আগামী দিনে কিন্তু
বিশালভাবে কিন্তু ডেটা সেন্টার সেক্টরে কিন্তু একটা গ্রোয়িং একটা বুম মার্কেট কিন্তু হতে চলেছে বন্ধুরা। তো এবার চলে যাবো আমার পছন্দের তিনখানা ডেটা সেন্টার স্টকের দিকে। তিনটে স্টকের ব্যাপারে বলার আগে একটা কথা বলি বন্ধুরা, ডেটা সেন্টারের ভিডিওতে যে আমি তিনটে স্টক নিয়ে আমি কথা বলবো, সেই তিনটে স্টকের মধ্যে লাস্ট যে স্টকটা নিয়ে কথা বলবো বন্ধুরা, সেই স্টকটাতে কিন্তু মাত্র 3% পাবলিকের উপস্থিতি, এবং আমরা কিন্তু সকলেই এই কোম্পানিটাকে চিনি এবং এই কোম্পানিটা কিন্তু আমাদের চোখের সামনে অহরহ ঘুরে বেড়ায়। তো তারপরেও পাবলিকের উপস্থিতি অনেক কম, বাট এই কোম্পানিটা কিন্তু হিউজ ভাবে ডেটা সেন্টার নিয়ে কাজ করছে। তো লাস্ট স্টকটা অবশ্যই তোমাদের জানা উচিত, আর সেই জন্যই বলছি যে পুরো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, তাহলে তোমাদের প্রত্যেকটা স্টকের ব্যাপারে ভালো করে বুঝতেও সুবিধা হবে ইন ফিউচারে ইনভেস্টমেন্টের জন্য। এটা জাস্ট একটা এডুকেশন পারপাসের ভিডিও, তো তোমরা সেইভাবেই কিন্তু নিও। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। বন্ধুরা, প্রথম যে কোম্পানিটা নিয়ে আমি কথা বলবো সেই কোম্পানিটার নাম হচ্ছে ব্ল্যাক বক্স লিমিটেড। এই ব্ল্যাক বক্স লিমিটেডের মার্কেট ক্যাপিটাল 11,646 কোটি টাকা, প্রাইস 692 টাকা, কারেন্ট পি 53। কারণ যে কটা স্টক আছে, যেহেতু এটা আপকামিং মার্কেট এবং গ্রোয়িং একটা সেক্টর, তো লোকে ফিউচারে পয়সা ইনভেস্ট করছে, প্রফিট ব্যালেন্স শিট এগুলো ভবিষ্যতে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট হবে। তো সেই সব কথা মাথায় রেখেই কিন্তু সবাই ইনভেস্টমেন্ট শুরু করেছে। তো যার ফলে এর যে পি লেভেলটা সেটা কিন্তু অটোমেটিক্যালি একটু নর্মালি ওভার ভ্যালু থাকবেই। আরওসি আছে বন্ধুরা 30.9%, আরওই আছে 42%। 2023 সালে এই কোম্পানির সারা বছরের সেল ছিল 6,288 কোটি টাকা, 2024 সালে 6,282 কোটি টাকা। প্রফিট 2023 সালে ছিল 29 কোটি টাকা, সেই জায়গায় এক লাফে 2024 সালে প্রফিট বেড়ে দাঁড়ায় 156 কোটি টাকা। রিজার্ভ 262 কোটি টাকা ছিল 2023 সালে, 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 477 কোটি টাকা। 2023 সালে কোম্পানি অ্যাসেট ছিল 3,002 কোটি টাকা, 2024 সালে কোম্পানি অ্যাসেট হয় 2777 কোটি টাকা। কোম্পানির ক্যাশ ফ্লো আছে বন্ধুরা 14 কোটি টাকার মতো। প্রোমোটার স্টেক আছে বন্ধুরা 71%, এফআইআই হোল্ডিং আছে 3.38%, ডিআইআই হোল্ডিং আছে 0.02%, গভর্নমেন্টের সামান্য স্টেক আছে 0.13% এবং পাবলিকের কাছে আছে 25.41%। এরপরে চলে যাবো আমার পছন্দের 2 নম্বর স্টক। 2 নম্বর স্টকটার নাম হচ্ছে অনন্তরাজ লিমিটেড। এই অনন্তরাজ লিমিটেডের মার্কেট ক্যাপিটাল হচ্ছে 24,695 কোটি টাকা, কারেন্ট প্রাইস ট্রেড করছে 722 টাকায়, কারেন্ট পি 71, আরওসি হচ্ছে 8.56%, আরওই আছে 8.05%। কোম্পানি 2023 সালে সেল করেছিল 957 কোটি টাকা, 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 1483 কোটি টাকা। প্রফিট 197 কোটি টাকা ছিল 2023 সালে, 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 319 কোটি টাকা। 2023 সালে কোম্পানি রিজার্ভ ছিল 2760 কোটি টাকা, 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 3588 কোটি টাকা। অ্যাসেট কোম্পানি কাছে ছিল 4357 কোটি টাকা 2023 সালে, 2024 সালে অ্যাসেট বেড়ে দাঁড়ায় 4868 কোটি টাকা। ক্যাশ ফ্লো কোম্পানির কাছে আছে 271 কোটি। কোম্পানি প্রোমোটার স্টেক আছে 60.01%, কোম্পানিতে এফআইআই স্টেক আছে 13.04%, ডিআইআই স্টেক আছে 6.69% এবং পাবলিকের কাছে আছে 20.26%। তো কোম্পানি ফান্ডামেন্টালি কিন্তু খুবই স্ট্রং এবং ডেটা সেন্টার নিয়ে কিন্তু কাজ করছে বন্ধুরা। এবং আমার পছন্দের, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে মাত্র 3% পাবলিক হোল্ডিং আছে এই কোম্পানিতে এবং আমরা সকলেই এই কোম্পানিটাকে চিনি। কোম্পানির নাম হচ্ছে নেক্সট্রা। বন্ধুরা, নেক্সট্রা আমি বললাম, তোমরা অবশ্যই ভাবছো নেক্সট্রা তো কোনোদিন শুনিনি। হ্যাঁ, নেক্সট্রা হয়তো অনেকে শুনেছো অনেকে শোনোনি, বাট এয়ারটেলের নাম নিশ্চয়ই আমরা সকলেই শুনেছি, কারণ এয়ারটেলের আমরা সিম কার্ড ইউজ করি, নেট ইউজ করি, বাড়িতে রাউটার ইউজ করি। তো এই এয়ারটেল কিন্তু ডেটা সেন্টার নিয়ে কাজ করছে বন্ধুরা, এবং ডেটা সেন্টার নিয়ে যে মানে কোম্পানিটা কাজ করে সেটা হচ্ছে নেক্সট্রা, এর সাবসিডিয়ারি, মানে এয়ারটেলের সাবসিডিয়ারি কোম্পানি কিন্তু। এবং আরেকটা যেটা সব থেকে বড় জিনিস বন্ধুরা, সেটা হচ্ছে এই ডেটা সেন্টার তৈরি করতে গেলে কিন্তু টাওয়ারের দরকার পড়ে। তো এই টাওয়ার বানায় একটা কোম্পানি আছে, সেটার নাম হচ্ছে ইন্দাস টাওয়ার, আমরা সকলেই জানি এবং মার্কেটে কিন্তু লিস্টেড আছে। এই ইন্দাস টাওয়ারে কিন্তু এয়ারটেলের 50% প্রোমোটার স্টেক আছে। মানে বুঝতেই পারছো, এয়ারটেল ডেটা সেন্টার নিয়ে কাজ করে এবং টাওয়ার ম্যানুফ্যাকচারিং এর কাজ করে, ইনস্টলেশনের, এবং বড় বড় এয়ারটেল নিজে এই ইন্দাস টাওয়ারের ক্লায়েন্ট প্লাস হচ্ছে জিও, বিএসএনএল, এমটিএনএল,
যে কটা কি আমাদের টেলিকম সেক্টরে কোম্পানি আছে সব কটা কোম্পানি কিন্তু এই ইন্দাস টাওয়ারের ক্লায়েন্ট। কিন্তু এয়ারটেলের মার্কেট ক্যাপিটাল হচ্ছে বন্ধুরা 9,48,896 কোটি টাকা। একটা হিউজ বিশাল একটা কোম্পানি। প্রাইস হচ্ছে 1584 টাকাতে চলছে। কারেন্ট পি 66, আরওই 14%। কোম্পানি 2023 সালে সেল করেছিল 1,39,145 কোটি টাকা। 2024 সালে সেল করেছিল কোম্পানি 1,49,982 কোটি টাকা। প্রফিট 12,287 কোটি টাকা 2023 সালে ছিল। 2024 সালে 8,558 কোটি টাকা। তো প্রফিট একটু বছরে কমে গেছে, বাট তার মানে কোম্পানি কিন্তু খারাপ হয়ে যায়নি। নিফটি 50 ইন্ডেক্সের কোম্পানি কিন্তু এই এয়ারটেল। কোম্পানির কাছে রিজার্ভ 2023 সালে ছিল 74,726 কোটি টাকা। সেই জায়গায় কোম্পানির কাছে 2024 সালে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 79,142 কোটি টাকা। কোম্পানি অ্যাসেট 4,44,557 কোটি টাকা ছিল 2023 সালে। 24 সালে একটু অ্যাসেট কমেছে 4,42,019 কোটি টাকা। কোম্পানির কাছে সামান্য ক্যাশ ফ্লো আছে 31 কোটি টাকার মতো। কোম্পানির প্রমোটার স্টেক আছে 53.14%। কোম্পানির এফআইআই স্টেক আছে 25%-এর মতো। ডিআইএ স্টেক আছে 18.65%। গভর্নমেন্টের কাছে আছে 0.12% এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা মাত্র 2.93%। মানে পাবলিকের উপস্থিতি কতটা কম। বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার, প্রমোটার স্টেক, গভর্নমেন্ট সবাই ইনভেস্ট করে রেখেছে, আর আমরা এই স্টকটাকে ইগনোর করে যাচ্ছি। এয়ারটেলকে তো আমরা সকলেই চিনি। মার্কেটে এখন দুটোই কোম্পানি, এয়ারটেল আর জিও। এয়ারটেল থাকবে বন্ধুরা, এয়ারটেল কিন্তু যাবে না। একটা হিউজ বড় কোম্পানি, ভোডাফোন আইডিয়ার মতো নয় কিন্তু এয়ারটেল। তো কোনো রকম কিন্তু সাজেশন নয় যে এয়ারটেল ইনভেস্টমেন্ট করার জন্য। আমার এই তিনটে যে স্টক আছে, তিনটে স্টকের মধ্যে খুবই স্ট্রং যেটা আমার মনে হয়েছে কোম্পানি হিসেবে সেটা হচ্ছে এয়ারটেল। যদি মনে হয় যে গ্রোথ পোটেনশিয়াল কোম্পানি সেটা হচ্ছে অনন্তরাজ লিমিটেড। তো এই ছিল আমার পছন্দের তিনটে স্টক ডেটা সেন্টার সেক্টর থেকে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদের জন্য যারা ইনভেস্টমেন্ট করছে শেয়ার মার্কেটে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।